নেতাজি সুভাষচন্দ্র বসু দীর্ঘদিন এই জেল কক্ষে বন্দী ছিলেন। কফি হাউস আছে, দোতলাটা কফি হাউস করা আছে। ট্যুর ভাইবস চ্যানেলের একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে আছি কলকাতায়। আপনারা জানেন কলকাতায় দেখার জায়গা বা ঘোরার জায়গার কিন্তু অভাব নেই, আর ঐতিহ্যশালী কলকাতায় ছড়িয়ে ছিটিয়ে আছে হেরিটেজ প্লেস। আমরা চলে এসেছি এমনই একটা হেরিটেজ প্লেসে। আমরা আজকে এসেছি আলিপুরে, আলিপুর সেন্ট্রাল জেল, বর্তমানে যেটা আলিপুর জেল মিউজিয়াম নামে পরিচিত। সেই জেল মিউজিয়াম আজকে আমরা দেখব, ঘুরবো, আর সেই এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন ভিডিওটা শুরু করা যাক। আলিপুর জেল মিউজিয়াম আসার জন্য আপনাদেরকে আসতে হবে হাজরা মোড়ে। আপনারা যদি মেট্রো করে আসেন তাহলে যতীন দাস পার্ক যে মেট্রো স্টেশন আছে সেখানে নামবেন। ওখান থেকে এসে এই যে অটো স্ট্যান্ড আছে হাজরা মোড়ের কাছে, এখান থেকে অটো ধরবেন। অটোতে জেল মিউজিয়াম যেতে 10 টাকা করে লাগবে। আর যদি আপনারা বাসে করে আসেন তাহলে শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে হাজরা মোড় আসার জন্য যে কোনো বাসে উঠবেন, বা আপনার স্পেসিফিক লোকেশন থেকে যদি হাজরা মোড়ের ডিরেক্ট কোনো বাস থাকে সেই বাস ধরে আপনারা হাজরা মোড় আসতে পারেন এবং এখান থেকে অটো ধরে আপনারা চলে যেতে পারেন জেল মিউজিয়াম। পায়ে হেঁটে সময় লাগবে মিনিট 15 বা মিনিট 20, 1 কিলোমিটার রাস্তা। তো আপনারা চাইলে পায়ে হেঁটেও চলে যেতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুবিশাল পার্কিং এরিয়া আছে। যারা জেল মিউজিয়ামে আসবেন নিজস্ব বাইক বা গাড়ি করে তারা কিন্তু এখানে অনায়াসে পার্কিং করতে পারেন। বাইক পার্ক করার জন্য ঘন্টাপ্রতি 5 টাকা করে লাগবে এবং 4 হুইলার পার্ক করার জন্য ঘন্টাপ্রতি 10 টাকা করে লাগবে। আউটসাইড ফুড কিন্তু স্ট্রিক্টলি এখানে অ্যালাউ করা হয় না। সো বাড়ি থেকে বা বাইরে থেকে কেউ যদি খাবার নিয়ে যান ভিতরে, সেটা কিন্তু এরা অ্যালাউ করবে না। ঢোকার সময় কিন্তু ব্যাগ চেক করা হয়। আর প্রবেশ মূল্য 30 টাকা। এছাড়া একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যেটার জন্য আপনাদের আলাদা 100 টাকা করে টিকিট কাটতে হবে। আর এই যে দেখা যাচ্ছে আলিপুর জেল মিউজিয়ামে ঢোকার মেন গেট, এটা দিয়ে ঢুকেই কিন্তু বাহাতে টিকিট কাউন্টার আছে। আলিপুর জেল, আমরা যাকে প্রেসিডেন্সি জেল নামেও জানি, পরাধীন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের বন্দি করে রাখার জন্য তৈরি হয়েছিল এই জেল। 1906 সালে ব্রিটিশ সরকার দ্বারা নির্মিত এই জেল ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের লড়াইয়ের অন্যতম সাক্ষী। আজ 118 বছর ধরে এই জেলের প্রত্যেকটা ইট, কাঠ, পাথর বহন করে নিয়ে চলেছে ভারত মাতাকে স্বাধীন করার জন্য অজস্র বিপ্লবীদের আত্মত্যাগের কাহিনী। আজও সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি তৎকালীন ইংরেজ সরকারের নির্মম অত্যাচারের ইতিহাসের। আর এই সব স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকারি উদ্যোগে 2022 সালে এই জেল রূপান্তরিত হয় মিউজিয়ামে। হেরিটেজ ঘোষণা হওয়ার পর 2019 সালের 20 ফেব্রুয়ারি থেকে এখানে আর কোনো বন্দীদের রাখা হয় না। তো আমরা এখন আছি আলিপুর জেল মিউজিয়ামের মধ্যে। জাস্ট প্রবেশ করলাম। প্রবেশ করার পরেই কিন্তু এরকম দুটো রাস্তা চলে গেছে, সোজা চলে গেছে ওয়াচ টাওয়ার, সেল 5 এক্সিবিশন, হসপিটাল বিল্ডিং, এই সমস্ত জায়গা। এই দিকটায় ফাঁসির মঞ্চ যেটা আছে সেই জায়গাটা কিন্তু এই দিকে আছে। আমরা প্রথমে ফাঁসির মঞ্চ দিয়ে শুরু করব, তারপরে আস্তে আস্তে পুরো মিউজিয়ামটা কিন্তু ঘুরবো। এখানে একটা ম্যাপ দেওয়া আছে পুরো আলিপুর মিউজিয়ামে কোন রাস্তায় কী আছে সেই ডিটেল ম্যাপটা এখানে দেওয়া আছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি দেওয়া হয়েছিল তাদের স্মৃতিসৌধ করা আছে এইখানটাতে। আমরা এখন আছি সেই জেল কক্ষের সামনে যেখানে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীদেরকে বন্দি করে রাখা হয়েছিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেতাজি কক্ষ আছে, বিধানচন্দ্র রায় কক্ষ, চিত্তরঞ্জন দাস কক্ষ, যতীন্দ্রমোহন সেনগুপ্ত কক্ষ। এই সেলটা বেসিক্যালি এই সমস্ত যারা স্বনামধন্য স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদেরকে বন্দি করে রাখা হয়েছিল কিছুদিনের জন্য বা অনেক দিনের জন্য। স্বনামধন্য স্বাধীনতা সংগ্রামী ডক্টর বিধানচন্দ্র রায়, যিনি ছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীও, তিনি কিন্তু এই কারাকক্ষে বন্দী ছিলেন দীর্ঘদিন। আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই কারাকক্ষটা কোথায় তিনি দীর্ঘদিন বন্দী ছিলেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জেলের দরজা, তখন কিন্তু কোনো তালা লাগানো হতো না। যে হ্যাশবোল্টটা ছিল সেই হ্যাশবোল্টটা এতটাই লম্বা ছিল, সেটা পাশের দেয়ালে, এই যে আমি দেখাতে বলবো, পাশের দেয়ালে এখানে একটা কুঠুরি করা ছিল, সেখানে কিন্তু হ্যাশবোল্টটাকে আটকে দেওয়া হতো। কোনো বন্দি সেই সময় হাত বাড়িয়ে ইম্পসিবল ব্যাপার ছিল যে এই হ্যাশবোল্টটাকে খোলার। তো এভাবে তখন ব্যবস্থা করেছিল ব্রিটিশ সরকার বন্দীদেরকে আটকে রাখার জন্য। নেতাজি সুভাষচন্দ্র বসু দীর্ঘদিন এই জেল কক্ষে বন্দী ছিলেন। সেই জেল কক্ষের সামনে এখন আমরা উপস্থিত হয়েছি।
এখন আছি সেই কারাকক্ষের সামনে যেখানে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বন্দী ছিলেন। এই সমস্ত বিশেষ কারাকক্ষের পাশেই আর একটা করে কক্ষ ছিল যা বাথরুম হিসেবে ব্যবহৃত হতো। এখন আমরা আছি সেই সেলের সামনে যেখানে দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত বন্দী ছিলেন 1930 সালের এপ্রিল মাস থেকে 1932 সালের 22 অক্টোবর পর্যন্ত। এই সকল স্পেশাল সেলের উল্টো দিকেই ছিল ফাঁসির মঞ্চ, যেখানে নৃশংসভাবে ফাঁসি দেওয়া হয়েছিল ভারত মাতার নির্ভীক সন্তানদের। ঢুকতেই প্রথমে ডান দিকে কিছু কারাকক্ষ দেখতে পেলাম, যেখানে ফাঁসির সাজাপ্রাপ্ত বন্দীদেরকে রাখা হতো ফাঁসির আগে। এখানেই আছে সেই সেল যেখানে বিপ্লবী দীনেশ গুপ্তকে ফাঁসির আগে বন্দী করে রাখা হয়েছিল। এই সেলগুলির ভিতরে কংক্রিটের বেডও করা ছিল। এর ঠিক পাশেই আছে অটোপসি রুম, যেখানে ফাঁসির পর দেহের পোস্টমর্টম করা হতো। ডান দিকের এই বেডেই বডি রেখে কাটাছেঁড়া করা হতো, আর নিচের এই ড্রেন দিয়েই বয়ে যেত শরীরের রক্ত। আর এই সেই ফাঁসির মঞ্চ যেখানে ভারত মাতার সাহসী সন্তানরা হাসতে হাসতে নিজেদের প্রাণ দিয়েছে এই দেশকে স্বাধীন করার জন্য। স্বাধীনতা সংগ্রামীদের আত্মবলিদানের এই মঞ্চের সামনে দাঁড়িয়ে একটাই কথা মনে হচ্ছিল, কষ্টার্জিত এই স্বাধীনতার মর্যাদা কি এই সমাজ দিতে পারছে? সত্যিই কি আমরা সঠিকভাবে স্বাধীন? এই ফাঁসির মঞ্চে প্রথমবারের জন্য ফাঁসি হয় বিপ্লবী কানাইলাল দত্তের 1908 সালের 10ই নভেম্বর, আর শেষবারের মতো ফাঁসি হয় ধনঞ্জয় চ্যাটার্জির 2004 সালের 15 আগস্ট। এখনো ঝুলে আছে সেই ফাঁসির দড়ি, অবশিষ্ট পড়ে আছে ভেঙে যাওয়া লিভার আর শ্যাওলা ধরা পাটাতন, যারা বহন করছে এই নির্মম ইতিহাস। এই ঢাকা অংশে আছে একটা গোলাকার দরজা, যেখান থেকে বার করা হতো মৃতদেহ। এবার দেখে নেওয়া যাক সেই সকল বীর স্বাধীনতা সংগ্রামীদের নাম যারা দেশের জন্য প্রাণ দিয়েছিলেন এই ফাঁসির মঞ্চে। এই ফাঁসির মঞ্চের উল্টো দিকে ছিল এই কারাকক্ষ, যাকে ওয়াচ টাওয়ার বলা হতো। ফাঁসির সময় বাকি বন্দীদের এখানে দাঁড় করানো হতো আর দেখানো হতো সেই নির্মম ফাঁসির দৃশ্য। ব্রিটিশ সরকারকে ভয় পাওয়ানোর জন্য ছিল এই ব্যবস্থা। এবার দেখে নেওয়া যাক নেহেরু সেল। ঢুকতেই চোখে পড়ল ইন্দিরা গান্ধীর স্ট্যাচু। উনি বসে আছেন একটা বেদির উপর, আর এখানেই উনি বসে অপেক্ষা করতেন বাবা জওহরলাল নেহরুর সঙ্গে দেখা করার জন্য। এই কারাকক্ষেই বন্দী ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু। 17ই ফেব্রুয়ারি 1934 থেকে 7ই মে 1934 পর্যন্ত এই কারাকক্ষেই তিনি বন্দী ছিলেন। বিস্তীর্ণ জেল প্রাঙ্গণ পেরিয়ে এই কারাকক্ষের সামনে পৌঁছালাম। এখানে ব্রিটিশ আমলের সেলুলার জেলের ইতিহাস বর্ণিত আছে। গেটের বাইরে ইংরেজ দ্বারা অত্যাচারিত বিপ্লবীর মূর্তি করা, দেখেই বোঝা যায় কি নির্মমভাবে অত্যাচারিত হতেন বিপ্লবীরা। ভিতরে ঢুকতেই কুখ্যাত সেলুলার জেলের একটা মডেল দেখতে পেলাম। এই কক্ষে আছে প্রায় 400 জন বিপ্লবীর নাম, যাদের আন্দামানে দ্বীপান্তরে পাঠানো হয়েছিল এক নিশ্ছিদ্র দুর্ভেদ্য দুর্গের মতো সেলুলার জেলে। এবার ঘুরে আসা যাক দোতলায়। কালাপানি জেলে বন্দীদের ওপর চলত পাশবিক অত্যাচার। এই কক্ষটি আসলে সেই সব বাঙালি বিপ্লবীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। কালাপানি জেলে কঠোর পরিশ্রম ও পাশবিক অত্যাচার যাদের নিত্য সঙ্গী ছিল। দেখে নেওয়া যাক সেলুলার জেলের কিছু ছবি। এবার আমরা প্রবেশ করতে চলেছি একটা সাধারণ কক্ষ বা জেনারেল সেলের মধ্যে।
তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সাধারণ কক্ষ আছে বা জেনারেল সেল আছে, এখানে কিন্তু নিচে এবং উপরে সব মিলিয়ে টোটাল 8টা কক্ষ আছে এবং এই এক একটা ছোট ছোট রুমে ম্যাক্সিমাম 50 জন করে রাখা হতো। 50 জনের বেশি কিন্তু এর মধ্যে রাখা যেত না। এখানে আলো বা বাতাস খুবই কম ঢুকতো, তার জন্য এখানে বেশি দিন বিপ্লবীদেরকে রাখা হতো না। কিছুদিন এখানে ইনিশিয়ালি রাখা হতো এবং পরবর্তীকালে আস্তে আস্তে অন্য অন্য সেলে তাদেরকে ট্রান্সফার করা হতো। মানে ভাবতে অবাক লাগছে, এরকম একটা ছোট্ট কুঠুরিতে স্বাধীনতা সংগ্রামীরা কত দিন কত রাত কাটিয়েছে আমাদের এই দেশকে স্বাধীন করার জন্য। এবার আমরা ঘুরে দেখব পুলিশ মিউজিয়াম। এখানে রাখা আছে বিপ্লবীদের থেকে উদ্ধার করা বিভিন্ন রকম অস্ত্রশস্ত্র। এই কক্ষে রাখা আছে কিংসফোর্ড সাহেবকে পাঠানো সেই বই বোমা। পরাধীন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের দ্বারা বিভিন্ন ষড়যন্ত্র ও হামলায় ব্যবহার করা অস্ত্র এবং লুট করা অস্ত্র রাখা আছে এখানে, যা ব্রিটিশ পুলিশের দ্বারা উদ্ধার করা হয়েছিল। বিপ্লবীদের দ্বারা ব্যবহৃত বন্দুক, স্টেনগান, রাইফেল, সোর্ড, তরবারি ইত্যাদি তো আছেই, এমনকি বিভিন্ন শরীরের থেকে বার করা বুলেটের অংশও রাখা আছে এখানে। এখানে আছে টেগার্ড সাহেবের উপর হামলা করার পর তার ক্ষতিগ্রস্ত গাড়ির কিছু অংশ। আছে বিভিন্ন রকম বোমার নিদর্শন। বিপ্লবী দীনেশ গুপ্ত জেলে বন্দী থাকাকালীন চিঠি লিখেছিলেন তার দিদিকে, সেই চিঠির একটা কপি এখানে রাখা আছে। এবার চলে এলাম নজরুল কক্ষের সামনে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধাঞ্জলি এই কারাকক্ষ। এখানে আছে তার মূর্তি, এছাড়া আছে তার জীবদ্দশার বেশ কিছু ছবি এবং ওনার লেখা বই সমগ্র। জেল প্রাঙ্গণের চারপাশে করা আছে অজস্র কারাকক্ষ। আমরা এখন আছি ঐতিহাসিক কারাকক্ষের সামনে। চলুন ঘুরে দেখা যাক এই ঐতিহাসিক কারাকক্ষ। বিনা সংস্করণে ব্রিটিশ আমলের থেকে রাখা আছে এই কারাকক্ষ। চটে গেছে রং, খসে পড়েছে প্লাস্টার। আসলে এই কারাকক্ষ স্বাধীনতা সংগ্রামীদের বন্দিদশার জীবন্ত সাক্ষী। দেখুন কি নৃশংসভাবে অত্যাচার চলত বিপ্লবীদের উপর। কারাকক্ষে ঢুকতেই ডান হাতে চোখে পড়ল বড় চৌবাচ্চা। এই জল দিয়েই তারা স্নান ও জামা কাপড় ধোয়া সারত। যেখানে সারি দেওয়া কংক্রিটের বেড, যার উপরে রাখা আছে কম্বল। একটু এগোতেই দেখতে পেলাম টয়লেট। এটা খসে পড়েছে দেওয়ালের প্লাস্টার। এভাবেই কত দিন কত রাত্রি কাটিয়েছেন ওনারা এই দেশকে স্বাধীন করার জন্য। এরই মধ্যে ছিল রান্না করার ব্যবস্থাও। রান্না করতেন। বিনা সংস্করণে বিভিন্ন মডেল দ্বারা ফুটিয়ে তোলা হয়েছে বন্দীদের জীবনযাত্রা। চাক্ষুষ করলাম সেই ভয়াবহ স্বাধীনতার ইতিহাস। এই কারাকক্ষটা কিন্তু অনেক বড়। এখানে একত্রে অনেক বন্দীদেরকে রাখা হতো। দেখতেই পাচ্ছেন বিশাল জায়গা জুড়ে এই কারাকক্ষটা। এবার পৌঁছে গেলাম তৎকালীন জেল হাসপাতালের সামনে, যা এখন আর্ট গ্যালারিতে রূপান্তরিত করা হয়েছে। এই আর্ট গ্যালারিতে রাখা আছে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের মুক্তিযুদ্ধের বিভিন্ন নথি, তথ্য ও নিদর্শন। এই কক্ষটি হলো নেতাজি সুভাষচন্দ্র বোসকে জানানো শ্রদ্ধাঞ্জলি। এটাই সেই রুট টুয়ার্ডস ফ্রিডম, যে পথে তিনি সারা বিশ্বের দরবারে ঘুরে দেশকে স্বাধীন করার জন্য গঠন করেছিলেন আজাদ হিন্দ ফৌজ। এরই মাঝে দেখা হয়ে গেল ট্যুর ভাইবস চ্যানেলের কিছু ক্ষুদে সদস্যদের সাথে। এই কক্ষে রাখা আছে বিভিন্ন সংগ্রাম ও বিদ্রোহের তথ্য ও নিদর্শন। এই কক্ষে রাখা আছে বাংলার মহিলা স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধার্ঘ। এবার এলাম ঋষি অরবিন্দকে শ্রদ্ধাঞ্জলি জানানো কক্ষে।
জেল হাসপাতালের পিছন দিকটা কিন্তু একটা ফুড কোর্ট করা আছে, এখানে আপনারা আসতে পারেন, প্রয়োজন মতো খাবার এখানে আপনারা পেয়ে যাবেন, জল পেয়ে যাবেন, চা কফি এগুলো কিন্তু পেয়ে যাবেন। জেল হাসপাতালের ঠিক উল্টো দিকে যে কারাকক্ষটা আছে, এই কক্ষটাকে এখন একটা প্রদর্শনী কক্ষে রূপান্তরিত করা হয়েছে। এখানে আপনারা একটা লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে পাবেন। এই আলিপুর জেলের ইতিহাস নিয়ে লাইট অ্যান্ড সাউন্ড শোটা কিন্তু তৈরি হয়েছে, আপনারা আসলে এই শোটা উপভোগ করতে পারবেন। আর এই শোটার ডিউরেশন এক্স্যাক্টলি 8 মিনিট, এবং 8 মিনিট পর পর কিন্তু এই শোটা রিপিটেডলি হতে থাকে। এই শোটা কিন্তু ফ্রি অফ কস্টে আপনারা দেখতে পাবেন, এর জন্য আলাদা কোনো চার্জেস লাগবে না। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি উল্লেখযোগ্য স্থান গ্রহণ করে আছে আদিবাসী। ব্রিটিশ শাসনের পরাধীনতা থেকে স্বদেশকে মুক্ত করার প্রয়াসে সক্রিয়ভাবে ব্রতী হওয়ার অপরাধে বহু বিপ্লবী বহু বিপ্লবীকে এখানে ফাঁসি দেওয়া হয়। এই প্রদর্শনী কক্ষের বাইরে রাখা আছে ভারতবর্ষের বিভিন্ন সময়ের ব্যবহৃত পয়সা ও আধুনিক রেপ্লিকা। আছে দুর্গা প্রতিমা এবং ইউনেস্কো দ্বারা বাংলার দুর্গাপুজোকে হেরিটেজ ঘোষণা করার রেপ্লিকা। সেখানে একটা তাঁতকল, যেখানে বিপ্লবীরা তাঁত বুনতেন বন্দি থাকাকালীন অবস্থায়, সেটা কিন্তু এখনো অ্যাজ ইট ইজ আছে। চলুন দেখি ঘুরে তাঁতকলটা। এখানে দেখতে পেলাম সুতো কাটা চরকা এবং তাঁত বোনা যন্ত্র। সেই বিখ্যাত সুতো কাটা চরকা। এখানকার বন্দীদের রান্না ও স্নান সবকিছুর ব্যবস্থা ছিল এরই মধ্যে। এটা ছিল টয়লেট। আপনারা এখানে তাঁতকলটা দেখতে পাচ্ছেন, এই তাঁতকলের ঠিক পাশেই কিন্তু ওয়াশরুম আছে। ওয়াশরুমটা যথেষ্ট মেনটেন করা, পরিষ্কার পরিচ্ছন্ন, সমস্ত রকম ব্যবস্থা এখানে আছে। এই শহীদের স্তম্ভ নির্মাণ করা হয়েছে কারাগারের ফাঁসির মঞ্চে আত্মাহুতি দেওয়া শহীদদের স্মৃতির উদ্দেশ্যে। জেল মিউজিয়ামে প্রবেশ করার যে মূল দ্বার বা যেখানে টিকিট কাউন্টার আছে, এই টিকিট কাউন্টার থেকে ঢুকেই এখানে দেখতে পাচ্ছেন কফি হাউস আছে, দোতলাটা কফি হাউস করা আছে। আপনারা কিন্তু এখানে এসেই কফি হাউসে যেতে পারেন এবং আপনাদের প্রিয়জনদের সঙ্গে কফি এনজয় করতে পারেন। আজকে 10 আগস্ট 2024 স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমরা চলে এসেছিলাম আলিপুর জেল মিউজিয়ামে। এই আলিপুর জেলে দীর্ঘদিন বহু বিপ্লবী বন্দী ছিলেন। এই আলিপুর জেলের ফাঁসির মঞ্চে বহু বিপ্লবী আস্তে আস্তে তাদের প্রাণ বলিদান দিয়েছিলেন। সেই সমস্ত ইতিহাস, সেই সমস্ত স্মৃতি নিয়েই এই মিউজিয়ামটা তৈরি হয়েছে। আপনাদের সঙ্গে সেই এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।